প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও রাজনৈতিক দলগুলোর দায়। দর্শক এই বিষয়ে আমরা কথা বলবার জন্য তিনজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করে নিয়েছে অনলাইনে। আলোচনা শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে যায়। দর্শক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি নেতা এবং সাবেক ছাত্র নেতাও তিনি রয়েছেন। জনাব রাজিকুজ্জামান রতন, সাবেক ছাত্র নেতা ও সহ সাধারণ সম্পাদক মাসুদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এবং সাথে রয়েছেন আমাদের ছাত্রদের এই আন্দোলনের নায়ক, ছাত্রদের মধ্য থেকে একজন প্রতিনিধি আহনাফ সাইদ খান, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। অতিথি তিনজনকেই শুরুতেই স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে গত 5ই আগস্ট একটি অভূতপূর্ব ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে চলে যায়। আমরা দেখছি যে এটি ছাত্র জনগণের জন্য একটি অনন্য বিজয়। আমরা এক ধরনের সরকার ব্যবস্থার পতন দেখেছি এবং এখন উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থায় রাজনীতিতে নানা রকম সংস্কার হবে, বিশেষ করে রাষ্ট্র সংস্কার করা হবে। এই আন্দোলন কেবলমাত্র একজন ব্যক্তির উৎখাতের আন্দোলন ছিল না, এটি ছিল একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাতের আন্দোলন এবং একজন ব্যক্তির পরিবর্তে আরেকজন ব্যক্তির প্রতিস্থাপনের আন্দোলন নয়। আমরা ছাত্রদের কাছ থেকে যারা এই আন্দোলনের সংগঠন করেছেন, আন্দোলনের নায়ক, তাদের কাছ থেকে বারবার কথা শুনেছি। আমরা জানি যে আন্দোলনের সফল হওয়ার পর শেখ হাসিনার পতনের পর নতুন একটি সরকার গঠিত হয়েছে। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতি, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে সরকার কাজ করছে। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রতিষ্ঠায় তারা রত ছিল, এখন নানা রকম সংস্কারের পদক্ষেপ তারা নিচ্ছে। আলোচনায় আসছে যে এই সরকার কি ক্ষেত্রসমূহ সংস্কার করবে এবং আদৌ সংস্কার করতে পারবে কিনা, তাদের সামনে চ্যালেঞ্জগুলো কি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কারের কথা নানাবার উত্থাপিত হলেও সেটি আসলে বাস্তবায়িত হয়নি এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সমর্থন সংস্কার কতটা সম্ভব বা সেই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক আলোচনায় স্বাগত। আবারও আসতে চাই জনাব আপনার কাছেই যে আপনারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো দ্বারা সম্ভব হয়নি। আমরা জানি যে প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘ সময় সরকারের পতনের আন্দোলন করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। আমরা দেখছি যে এখানে অনেক ইগো হচ্ছে, আমি আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি না। যে দাবি আন্দোলন সূচিত হয়েছিল সেটি ছিল তাদের কথা বাতিল, মানে ফেরি বাতিল এবং সেখানে বৈষম্য, কিন্তু সেটা দেখলাম যে সরকার পতনের আন্দোলন রূপান্তরিত হলো। আরো হতাহতের ঘটনা, প্রাণহানির ঘটনা আমরা দেখলাম। যেন আর আপনার কাছে আসতে চাই যে আপনারা এখন রাষ্ট্র ক্ষমতার অংশীদার, আপনারা প্রতিনিধিরা এই সরকারের সাথে আছেন, আপনারা কি ধরনের সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন? প্রথমত আপনারা যদি আমরা 100 দিনের কর্মসূচি জানি, সরকার যখন আসে 100 দিনে গুরুত্বপূর্ণ কর্মসূচি সূচনা করে তারা বাস্তবায়ন করতে চায়, আপনাদের কি ভাবনা, কোন ধরনের সংস্কারগুলো আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং আমাদের জাতি, রাষ্ট্র এবং রাজনীতির জন্য প্রয়োজন বলে মনে করেন? আচ্ছা, আপনার প্রশ্নের সময় আমি বলেছিলাম যে অনেক বেশি উপর জন্য আমি প্রশ্ন বুঝতে পারছি না। আমার সমস্যা হচ্ছে? জি জি জি, আপনার কথা হচ্ছে ইগো হচ্ছে, রিপিট হচ্ছে, যে কারণে আমি কথা বুঝতে পারছি না, মানে প্রশ্নটা আমি বুঝতে পারিনি। একটু ইগো প্রবলেমটা কাইন্ডলি সলভ করেন। আনাপ কি শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি, সম্ভবত একটু স্লো বললে ভালো হয়, এখনো ইকো হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে এবার? একটু বলুন। জি জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি, আমরা বলছিলাম যে আপনারা সংস্কার করতে চান, আপনারা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে চান। এই আন্দোলন বা গণ-অভ্যুত্থান বাংলাদেশের যে কোনো গণ-অভ্যুত্থানের জন্য এটিকে আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করছেন এবং নতুন বাংলাদেশ গড়ার আপনারা ব্যক্ত করেছেন। তো আসলে এই সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সাথে কোনগুলো বিষয় আপনারা সংস্কার করবেন বলে ভাবছেন?
ধন্যবাদ। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ তার আগে জুলাইয়ের 1 তারিখ থেকে যে আন্দোলন করেছে তারই ফলশ্রুতিতে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম এখনো বাংলাদেশে বিদ্যমান। জি বলুন। সুতরাং হ্যালো হ্যালো জি বলুন, শুনছি, বলুন। আচ্ছা। তো আমাদের এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে ফ্যাসিবাদের যতগুলো টুল আছে এই টুলগুলোকে আমরা উপড়ে ফেলবো, সরিয়ে ফেলবো। আপনারা এখনো জানেন যে আমাদের উপদেষ্টা মণ্ডলী দায়িত্ব গ্রহণ করলেও সচিবালয় বা প্রশাসন কিন্তু এখনো সেই আওয়ামী প্রশাসনই, এবং এমন ভাবে এখানে মানে সাজানো হয়েছে যে মানে তাদেরকে সরিয়ে অন্য যে অপশন আনা হবে সেই অপশনও খুব বেশি রাখা হয়নি। তো এটা আমাদের প্রথম ফোকাস, যে প্রশাসন বিশুদ্ধ করা। প্রশাসন যদি বিশুদ্ধ না করা যায় তাহলে আমাদের যে প্ল্যান গুলো আছে, এজেন্ডা গুলো আছে, সেগুলো নিয়ে আমরা মানে স্মুথলি কাজ করতে পারবো না। আর তাছাড়া দ্বিতীয়ত আমাদের যে ব্যাপারটা বা আরেকটা অন্যতম প্রধান ব্যাপার, আমাদের এখানে যারা আহত হয়েছেন, প্রচুর পরিমাণ সারা দেশে আহত হয়েছেন, আহতদের মানে সুচিকিৎসা নিশ্চিত করা, এটা আমাদের অন্যতম আরেকটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কাজ। তো এখন চিকিৎসা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকগুলো ব্যাপার চলে আসে। আপনি দেখেন যে বাংলাদেশে যখন কেউ অসুস্থ হয়, যখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তখন মানে দেশে আসলে সেই চিকিৎসাটা পাওয়া যায় না। তো ধনীরা সিঙ্গাপুরে চলে যেতে পারে, দুবাই চলে যেতে পারে, কিংবা অন্যান্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু যারা দরিদ্র তাদের জন্য কিন্তু এই সুবিধাটা নেই। এই যে বৈষম্য, আমাদের ব্যানারটাই বৈষম্য বিরোধী। এই বৈষম্য গুলো নিরসন করা, ধরেন যে চিকিৎসা খাতে বৈষম্য, শিক্ষা খাতে বৈষম্য, মৌলিক চাহিদাগুলো প্রাপ্তিতে বৈষম্য, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করবো এবং এটা আমাদের মূল লক্ষ্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, এই দুটা ঠিক করা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কারণ এগুলো যদি ঠিক না করা যায় পরবর্তীতে আবারও হচ্ছে যে ফ্যাসিবাদের উত্থান ঘটার একটা চান্স আছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে স্বাধীনতার গত 53 বছরে কোনো ইনস্টিটিউট দাঁড়ায়নি। ইনস্টিটিউট না দাঁড়ানোর কারণে স্টেট হিসাবে বাংলাদেশ প্রপারলি ফাংশন করতে পারছে না। ইনস্টিটিউট গুলো ঠিক করা আমাদের মূল চ্যালেঞ্জ। আশা করি বা আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি আমি। হ্যালো, জি ধন্যবাদ। আপনি মোটা থেকে বলেছেন আসলে যে আপনাদের প্রত্যাশার কথাগুলো, এই মুহূর্তের করণীয়গুলো বিষয়ে। আমি আসলে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, আমাদের যারা টেকনিক্যাল হ্যান্ড আছেন আমি একটু অনুরোধ করব যে ইকো হচ্ছে, ইকোটা কমানোর কোনো সুযোগ আছে কিনা। হ্যালো, হাবিব ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, হাবিব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করতে হবে। বলেন, আমি শুনতে পাচ্ছি তো। আমাকে শুনতে পাচ্ছেন না? জি,
জি আবিব ভাই, আমরা দেখলাম যে ছাত্ররা একটা অসাধ্য সাধন করলো, গণ অভ্যুত্থানের মুখে এটি সরকারের পতন ঘটালো, যেটি আপনারা রাজনৈতিক ভাবে অনেকবার চেষ্টা করেছেন কিন্তু আপনারা সেটি পারেননি। আমরা এখন যে আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রসঙ্গটা আলোচিত হচ্ছে যে রাষ্ট্র সংস্কার, তো আসলে আপনারা এই ছাত্রদের রাষ্ট্র সংস্কারের যে তাদের যে প্রত্যয় বা আকাঙ্ক্ষা, এটা কতটা আপনারা সহযোগিতা করবেন, বা আপনারা এই রাষ্ট্র সংস্কার গুলোকে, রাষ্ট্র সংস্কারের এই কর্মসূচিকে আপনারা কতটা সমর্থন দেবেন? আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ আলোচকদেরকে আমার শুভেচ্ছা, স্বাগতম। এখানে ব্যাপারটা হলো খুব পরিষ্কার। ছাত্ররা চেয়েছিল কোটা সংস্কার, 56 ভাগ ছিল কোটা। এটি যদি 18 সালে সরকার সংস্কার করত 5%, 7%, 10%-এর ভিতরে রেখে, তাহলে এই ছাত্ররা আর মাঠে আসতো না। সরকার সে সময় হেয়ালি করে, মানে কাউকে কোনো মর্যাদা না দিয়ে চাইলো সংস্কার করে দিল বাতিল। এবার আবার যখন কোটা আবার পুনর্বহাল করলো, তখন চিন্তা করেছিল যে এখন তো নির্বাচন একবার করে ফেলেছি, উপজেলা নির্বাচন সব চেয়ারম্যান আমাদের, সবকিছুই আমাদের, তাহলে এখন যদি আমরা আবার কোটা পুনর্বহাল করি তাহলে আর মাঠে নেমে কেউ কিছু করতে পারবে না। কোটা পুনর্বহাল করলো, আবার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে আবার আপনার আপিল করালো, পরবর্তী সময় সংক্ষিপ্ত রায়, পর পূর্ণাঙ্গ রায়। এই যে হেয়ালি করলো, ছাত্রদের সাথে হেয়ালি করলো। আমি প্রথম দিনে বলেছিলাম যে 90 সালে ছাত্র আন্দোলনে আমি নেতা ছিলাম, রূপকার ছিলাম, আমাদের অনেকেই ছিল, আমার খুব বড় ভূমিকা ছিল আমার। আমি প্রথমেই সমর্থন জানালাম, ছাত্রদের বললাম যে তোমরা চালিয়ে যাও, তোমাদের আন্দোলন সফল হবে। 52-তে হয়েছে, 54-তে হয়েছে, 56, 66, 62 হয়েছে, 66 হয়েছে, 69 হয়েছে, আমরা 90-তে করেছি। সরকারকে বললাম এই দাবি মানতেই হবে, এই দাবি নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না, ছাত্রদের একটা সন্তোষজনক একটা এই পর্যায়ে নিয়ে আসেন। সরকার করলো না দুইটা কারণে। এই যে তাদের দুর্নীতির ইতিহাস বের হচ্ছিল, এই দুর্নীতি সবচেয়ে বেশি করেছে প্রধানমন্ত্রীর পরিবার, প্রধানমন্ত্রীর আশপাশে যারা ছিল। উনি নিজেই স্বীকার করেছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, হেলিকপ্টার ছাড়া চলে না। ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক হলে উনি নিজে করেছেন, অন্যজন বলেন নাই। তার কি উনি করেছেন, নাম ভাগে পিয়ন 400 কোটি টাকা করলে উনি তার কত 40,000 কোটি বা তার বেশি করেছেন, তার পরিবার এবং সে নিজে। নিজের কথা নিজে ধরা খেয়ে গেল। এরপরে ছাত্ররা তো রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিল। তখনও কিন্তু বাংলাদেশে কোনো ছেলে স্লোগান দেয় না তুমি কি আমি কি রাজাকার রাজাকার। এই যে সরকার আনিসুল হক থেকে শুরু করে ওবায়দুল কাদের তখন বলল এটা 75 এবং 71-এর রাজাকারের সন্তান, এরা এইগুলি করছে, পিছনে বিএনপি জামাত রয়েছে। আমি আনিসুল হককে প্রকাশ্যে মাপ চাইতে বলেছিলাম, ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে মাপ চাইতে বলেছিলাম, প্রকাশ্যে মাপ চান ছাত্রদের কাছে, লক্ষ লক্ষ ছেলে রাজাকারের সন্তান না। পরবর্তী সময়ে উনি বললেন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি দেবেন, রাজাকারের সন্তানদের চাকরি দেবো, নাতিদের চাকরি দেবো। আমি গাজী টেলিভিশন থেকে প্রোগ্রাম করে আসি, দেখে প্রচন্ড স্লোগান এবং অনেক যুবলীগ ছাত্রলীগের ছেলেরা শিল্পকলা এখানে জড়ো হচ্ছে, তারা ক্যাম্পাসে ঢুকবে, মারপিট করবে। ছাত্রীরা শুরু করলো তুমি রাজাকার রাজাকার। আমরা তো জানি, আমরা সেই ঘটনাক্রমগুলো জানি, সময়ক্রমগুলো জানি যে কিভাবে কি হলো। আমি যে প্রশ্নটি করেছিলাম আপনাকে, যে ছাত্ররা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, তারা পুরো একটা রাষ্ট্রের সংস্কার চায়, যে তারা বারে বারে একই ধরনের আমাদের রাষ্ট্র কাঠামো, ক্ষমতা কাঠামো একই ধরনের সমস্যা আসুক তারা এটা চায় না। মানে এক শাসককে বিদায় করে আরেক শাসককে তারা আনতে চায় না। এই জায়গাটিকে, তাদের এই প্রত্যয়টাকে আপনারা কিভাবে দেখেন? ছাত্ররা তো এই জায়গায় যেতেই না, রাষ্ট্র চালিয়েছেন, সরকার চালিয়েছেন, সেখানেও কিন্তু আপনাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। তাহলে এই যে আন্দোলনের মধ্যে থেকে গণ প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিকে কতটা আপনারা গুরুত্ব দেবেন বা কিভাবে দেখছেন, কিভাবে জানতে চান? আমি বলতেছিলাম যেমন কোটা সংস্কার শেষে বাতিল করে দিল, এবার আবার কোটা বাতিল করতে গিয়ে সর্বশেষে চলে আসলো 1 দফার আন্দোলন। 9 দফা, 8 দফা, 9 দফা, পরে 1 দফার আন্দোলন আসলো। এখন যারা আন্দোলন তাদের নেতৃত্বে সফল হয়েছে, এটা কি একদিনে হচ্ছে? আমরা যে 2009 সাল থেকে হাজার হাজার আমাদের নেতা কর্মীরা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা জেলে গেছি, বারবার জেলে গেছি, বেগম খালেদা জেল কেটেছে, তারেক রহমান দেশ ছাড়া হয়েছে। এই সমস্ত পঞ্জীভূত ক্ষোভ, যৌবন, উদ্যোগতি, টাকা লুট, অর্থ লুট, ব্যাংক লুট, অত্যাচার, নির্যাতন, গুম খুম,
দ্রব্যমূল্যের প্রচন্ড ঊর্ধ্বগতি সবকিছু মিলে একটা পঞ্জীবিত ক্ষোভ জমা হয়েছে। এই ক্ষোভটার সাথে যোগ হয়েছে কোনটায়? তাদের তো ছিল কোটা সংস্কার, এইসব তো তাদের দাবি ছিল না, কিন্তু এই দাবি সরকারের এই সমস্ত কারণে এই দাবিগুলি সামনে চলে আসলো, শেষ পর্যন্ত এক দফায় আসলো। এখন আপনাকে আমি বলি যে এখন তারা সর্বশেষ আমরা যেমন 82 সাল থেকে তার মোস্তাফিজুর মহিউদ্দিন থেকে শুরু করে মনির আহমেদের আন্দোলন করে রক্ত দিয়ে, জাফর জেনারেল দীপালিসের রক্তদানের মধ্য দিয়ে, সর্বশেষে ডাক্তার মিলনের রক্তদানের মধ্যে দিয়ে শেষ হলো। তাহলে আমরা বিগত 9 বছরের আন্দোলনকে বৃথা করে দেবো? আমরা যে টাকে তলে পিষ্ট হলাম, আমরা সেলিমদুল্লাহ শহীদ হলো, রাফন বসুনা থেকে শুরু করে মহিউদ্দিন, তাজউদ্দিন, কতজন গেল, তো এগুলো সব বাদ দিয়ে দেবো? আমি তো আন্দোলন, আমার কথা বলতে আগে কথা বলবেন না। আমার এই আন্দোলন আমি সর্বোচ্চ নেতা ছিলাম। আমি কি এখন দাবি করবো যে আমি জিহাদের লাশ নিয়ে গেছি 10ই অক্টোবর, আমি সব কিছু করেছি? আমাদের অতীতের কোনো কারোর কোনো নেই। এরশাদের বিরুদ্ধে পঞ্জীবিত ক্ষোভ ছিল। আমরা সর্বদলীয় ছাত্র যখন সর্বদলীয় ছাত্র হয় নাই, লাশ নিয়ে আসার পরে তারপরে আমরা মিটিং করার তারপর সর্বদলীয় ছাত্র গঠন করলাম। এখন আমরা যদি কয়জন দাবি করি হ্যাঁ আমরা 90 জাতীয় বীর হিসাবে আমাদের আখ্যা দিয়েছিল, আমরা কয়জন করেছি তা তো না। ওইসব শহীদদের রক্তের বিনিময়ে 90 সালে আমরা উচ্ছেদ করেছিলাম। এখানে 9 সাল থেকে শুরু করে এত রক্তদানের মধ্যে দিয়ে ছাত্রদের সামান্য দাবি, এটা কিন্তু দাবি না, সরকার প্রধানের দাবি না, সংস্কার। আমি বুঝতে পেরেছি আমাদের রতন ভাই অপেক্ষা করছেন, রতন ভাই বক্তব্য শুনবো। আমরা দেখি এই ছাত্র জনতার আন্দোলনে সরকার প্রথমত বাধ্য হয়েছে। এক মিনিট, এটি আপনারা গত 15 বছর আপনারা করতে পারেননি, কিন্তু এই সরকার যখন পতন ঘটলো এখন আপনারা আপনাদের ভূমিকার কথাগুলো বলছেন। আপনি কথা শুনে বলবেন যে এই কৃতিত্ব ছাত্র জনতার এই আন্দোলনের বলুন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয়কারা করেছেন, সফল করেছেন নাকি আপনারা রাজনৈতিক দলগুলো করেছেন? আমাকে কথা বলতে শেষ করতে দেন। এই সপ্তাহ কথা ওই যে ব্রিগেডের শাখা তো বলেছিল 20 বছরে কিছুই করতে পারেন নাই, আওয়ামী লীগ আসো, আবার তোমাদেরকে আমরা আসার আহ্বান জানাচ্ছি। এই সমস্ত কথা বলে হবে না। এই ঘাম শ্রমের বিনিময়ে ওই জায়গায় আসছে, ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন জানিয়েছি, তাদের দ্বারা সর্বশেষ আন্দোলন সফল হয়েছে, অবশ্যই তাদেরকে আমরা স্যালুট করব। আমরা শহীদদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করব, আহতদের প্রতি আমাদের সম্বোধনা থাকবে। তার মানে এই না, তার মানে এই ভাষা আপনি কথা বলতে পারেন না, কিছু করতে পারেন না, কিছু করতে পেরেছি আমরা। আমরা হাজার হাজার লোক কারাগারে গেলাম কেন? কেন গেলাম কারাগারে? আমরা হাজার হাজার লোক বলেছেন, আপনি প্রাথমিক আপনার কাছে আমাদের কারাগারে নিল কেন? সরকার উত্তরের দেন। আন্দোলন করলো ছাত্ররা, তাহলে আমাদেরকে কারাগারে নিল কেন? কেন নিল আমাদেরকে? আমরা যদি ফ্যাক্টর না হয় ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সাধারণ মানুষ কত মারা গেছে, ঘরে বসে কত মারা গেছে। তাই তারা আন্দোলনের তারা অবশ্যই সম্মান পাবে। সবকিছুর ভিতরে ঘোরাতে আসবো একটু রতন ভাইয়ের কাছে আসতে চাই। রতন ভাই, আমি প্রশ্ন রাখতে চাই যে এই যে অনন্য ছাত্র গণঅভ্যুত্থান হলো, আমরা জানি যে 90-এর এরকম একটি গণঅভ্যুত্থান হয়েছিল যেখানে এরশাদ সরকার, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিলেন। সেই আন্দোলনে আপনিও সংযুক্ত ছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের একটি অংশে। হাবিব ভাই তো ছিলেনই সেই সময় ছাত্র আন্দোলনের নায়ক তিনি। আমরা দেখি এই সময় ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি নায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন। তারা যে ভাষায় কথা বলছেন বা তার যে প্রত্যয়ের কথা বলছেন যে তাদের রাষ্ট্র সংস্কার অতীতের যে সংকটগুলো তৈরি করেছিল রাজনীতিতে, তারা সামনের দিকে এটা দেখতে চান না। তারা একটি গণতান্ত্রিক বৈষম্যহীন একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা দেখতে চান, এবং সেটির জন্যই রাষ্ট্র সংস্কারের নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার যে আছে সেটি তাদের আন্দোলনের ফসল। সেই সরকার, আপনি কি মনে করেন যে এই যে তাদের আকাঙ্ক্ষা সেটি আসলে কতটা বাস্তবসম্মত, বিশেষত এটি আমরা প্রয়োগ করতে পারবো কিনা, এটির বাস্তবায়ন আমরা কতটা দেখতে পাবো বলে আপনি মনে করেন? 90-এও কিছু কিছু আকাঙ্ক্ষা আমরা দেখেছিলাম 3 জোটের রূপরেখায়, কিন্তু আমরা পরবর্তী সময় হতাশ হয়েছি। আপনার বিশ্লেষণটি শুনতে চাই রতন ভাই। ধন্যবাদ। প্রথমেই একজন প্রাক্তন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে আজকে যে অভূতপূর্ব ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যারা সামনের কাতারে দাঁড়িয়ে লড়েছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। যারা নিহত হয়েছেন তাদের সংগ্রামী জীবন আমাদেরকে আরো অনেক দিন পর্যন্ত প্রভাবিত করবে। আহত যারা আছেন
তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের দাবি জানাই। এবং সাথে সাথে আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশ হচ্ছে আন্দোলন এবং সংগ্রামের দেশ। এই দেশ বারবার কেঁপে উঠেছে আন্দোলনে। সে আন্দোলনের সবসময় সম্মুখের কাতারে ছিল ছাত্ররা। 52 ভাষা আন্দোলনের সামনের কাতারে ছিল ছাত্ররা। সে কারণে 54 যুক্তফ্রন্টের নির্বাচনে মুসলিম লীগ ধরাশায়ী হয়েছিল। 62 ছাত্র আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল আইয়ুব সরকারের ভিত, এবং তারপরে 69-এর গণ অভ্যুত্থান, সেটাও ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, ছাত্ররাই ছিলেন সামনের কাতারে, এবং তার ফলে 70 সালে সেই ধস নামানো বিজয় অর্জন করেছিল আওয়ামী লীগ। 71 সালে মুক্তিযুদ্ধে আমরা সেটা দেখেছিলাম। 90-ও তেমনি ছাত্র আন্দোলন, সেই 83-র মধ্য ফেব্রুয়ারি থেকে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন নানা পথ পরিক্রমায় বা অতিক্রম করে আমরা 90-এ আমরা তার বিজয় হতে দেখেছি, এবং তারপরে 91 সালে স্বৈরাচারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পত্তন হতে গিয়েছিল। ফলে এদেশ হচ্ছে আন্দোলনের দেশ। এদেশের আন্দোলনের সম্মুখের কাতারে সবসময় ছাত্ররা থাকে। ছাত্রদের বুকের রক্ত দিয়েই তারা আন্দোলন গড়ে তুলেছে, মাটি ভিজিয়েছে, এবং সাথে সাথে সংগ্রামটাকে শক্তিশালী করেছে। এবারও যারা আমাদের সেই সাহসী বীরেরা আমার সামনে আছে, এখন আমার সামনে আহনাফ আছে, বয়সে আমার অনেক ছোট, কিন্তু তারা তো অনেক বড় কাজ করেছে। ফলে আমাদের যারা পুরনো, তাদের দিক থেকে আমরা তাদের প্রতি শুধু স্নেহ নয়, তাদের কাছে প্রতি শুধু ভালোবাসা নয়, আমরা তাদের প্রতি এই কৃতজ্ঞতাটাও প্রকাশ করতে চাই যে এই আন্দোলনে কয়েকটা নতুন দিক তারা তৈরি করেছেন। সেই দিকগুলো দেশকে যেমন ভাবিয়েছে এবং ভবিষ্যতে দেশটাকে পরিচালিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে। যেমন ধরুন, এবারের আন্দোলনটা কিন্তু নানা পথ পরিক্রমার মধ্য দিয়ে তারা কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ দিয়েছিল। বৈষম্য একটা বড় বড় প্রপঞ্চ। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তো বৈষম্যের বিরুদ্ধে, যে কারণে স্বাধীনতা যদি 3টা স্তম্ভর কথা বলি, যে ওই 10ই এপ্রিল যে ঘোষণা করা হয়েছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা হবে, সাম্যের কথাটা তো তখনই ছিল। ফলে সেই সাম্য আমরা বৈষম্যে রূপান্তরিত হতে দেখেছি। সেই সাম্যকে আমরা বারবার মানে পরাস্ত হতে দেখেছি, পদদলিত হতে দেখেছি। এবারের ছাত্র আন্দোলনের যেমন হাবিব ভাই একটা কথা বলেছেন যে তার একটা পটভূমি আছে, তার পেছনে অনেক মানুষের শ্রম ঘাম আছে, কিন্তু সাথে সাথে আবার এটাও আছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনটা যেভাবে দমন করা হয়েছিল, সেখান থেকে কোটা সংস্কার আন্দোলন যারা করেছিলেন তারা সেখান থেকে শিক্ষা নিয়েছিলেন। আবার 2018 সালে নিরাপদ সড়কের আন্দোলন যেটা হয়েছিল, সেই ছাত্র আন্দোলনটাকে যেভাবে দমন করা হয়েছিল সেখান থেকেও তারা শিক্ষা নিয়েছিলেন। সেই নিরাপদ সড়ক আন্দোলনের সময় কিন্তু একটা কথা ছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমরা যেমন সড়ক মেরামতের কাজ চলছে লিখি, সেখানে ছাত্ররা তারা বলছে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। ফলে রাষ্ট্রের ক্ষতগুলো তারা দেখিয়ে দিয়েছিলেন। এবারও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারা কয়েকটা দারুণ জিনিস আমাদের সামনে তুলে নিয়ে এসছেন, গোটা জাতির সামনে পুরনো বেদনাটাকে নতুন করে তুলে ধরেছেন, এবং যা আমাদের চাপা উন্নয়নের ডামাডোলে যে সত্যটাকে চাপা দেওয়া হয়েছিল বৈষম্যের বেদনা, সেটাকে তারা আবার তুলে ধরেছেন। বৈষম্যটা তৈরি হয়েছিল অর্থনৈতিকভাবে, আর তার বহিঃপ্রকাশ ঘটেছিল কোথায়? চাকরিতে, শিক্ষায়, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে দুর্নীতি, এবং তার সঙ্গে হাবিব ভাই একটা বলেছিলেন যে কিছু মানুষের হাতে এত টাকা এমনভাবে চলে আসতে শুরু করলো যে সেটা মানে একদম পিয়নের কাছেও 400 কোটি টাকা আছে, এরকম খবর। মতিউরের মতো মানুষের কাছে, অথবা সাবেক আইজির কাছে। শুধু সাবেক আইজি অথবা মতিউর তা নয়, পিয়নরাও এরকম প্রভূত সম্পদের মালিক হলেন। 400 কোটি টাকার মালিক একজন পিয়ন হতে পারে, আর দিনে 400 টাকা রোজগার করবার জন্য প্রখর রৌদ্রের মধ্যে ঘাম ঝরায় আমাদের শ্রমিক অথবা কৃষক। এই বৈষম্যটাও আমাদের যন্ত্রণা দিয়েছিল, যে কারণে দেখুন ছাত্রদের আন্দোলনে আজকে একটা যে রিপোর্টটা বেরিয়েছে, 66 জন শিশু মারা গিয়েছে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে শ্রমজীবী শিশু, যে শিশুটা স্কুলে যাওয়ার কথা ছিল। স্কুলের শিশুরা মারা গিয়েছে, বাবার কোলের শিশু যেমন মারা গিয়েছে, সাথে সাথে যে শিশুটা স্কুলে যাওয়ার কথা ছিল, সে জীবিকার প্রয়োজনে পরিবারের চাপে কাজ করতে গিয়েছিল, সেও বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল। আবার ধরুন এই আন্দোলনে যদি আমরা দেখি যে 650 জন নিহতের যে একটা তালিকা পাওয়া যাচ্ছে, এর মধ্যে একটা বিরাট অংশ তারা যে শ্রমজীবী মানুষ। ছাত্ররা সামনের কাতারে দাঁড়িয়ে লড়েছে, শ্রমিকরাও পাশে এসে দাঁড়িয়েছে, এবং সেই শ্রমিকদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নিম্ন বেতনভোগ মানুষরা। তাদের যন্ত্রণা তারা বুঝেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, তার দুর্বিষহ যন্ত্রণা তারা ভোগ করেছে। ফলে ছাত্ররা সেই সমস্ত বেদনাটাকে ভাষা দিয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে। যে কারণে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ মানুষের শক্তি যে কি প্রচন্ড, সেটা আমরা ওই
মানে পুলিশের সমস্ত ধরনের অস্ত্রের মোকাবেলা তারা করেছে নিরস্ত্র মানুষগুলো। শুধুমাত্র সাইদ বুক চিতিয়ে বুলেটকে গ্রহণ করেছে তা নয়, আমাদের এখানে তারা যেমন সাজোয়া যানের সামনে দেশে দাঁড়িয়েছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হয়েছে সেটা দাঁড়িয়েছে। ফলে এই লড়াইয়ের মধ্যে যে আকুতিটা তৈরি হচ্ছে, আমি একটু শেষ করি আমার কথাটা, সেই আকুতিটা হচ্ছে বৈষম্য দূর করতে হবে। বৈষম্য কত কত জায়গায় আছে, বৈষম্যহীন সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা আর আমরা কতটা আমরা দেখবো বলে আপনি আশাবাদী? মানে একটু এই প্রশ্নের উত্তর নিয়ে আমি একটু আসতে চাই আহনাফ সাইদ খানের কাছে। আচ্ছা, আশাবাদী তো আশা নিয়েই তো আমরা লড়ছি, আমাদের পরবর্তী প্রজন্ম তো আশা নিয়েই লড়ছে। তারা যেহেতু প্রবলেমটাকে চিহ্নিত করতে পেরেছে, ফলে আমরা বলবো এই প্রবলেমটা দূর না হওয়া পর্যন্ত তারা থামবে না। বৈষম্যের বীজ যেখানে আছে এবং ফ্যাসিবাদী শাসনের বীজ যেখানে আছে, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে কুক্ষিগত হয়, তখন সে স্বেচ্ছাচারী এবং ফ্যাসিস্ট হয়ে ওঠে। ফলে ওই যে সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন মন্টেস্কুর সময় যেটা তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তার যে স্বকীয়তা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জবাবদিহিতা, এইটা যেমন প্রতিষ্ঠা করা দরকার, সাথে সাথে আবার এটাও দরকার যে রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা ক্ষমতায় যাবেন অন্যদেরকে ক্ষমতাহীন করার জন্য নয়, তারা ক্ষমতায় যাবেন জনগণকে ক্ষমতায়িত করার জন্য। ফলে সেই সংস্কৃতিটা ধন্যবাদ আপনাকে, আবার শুনবো আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি। আহনাফ সাইদ খান, আপনার কাছে আসতে চাই যে আমরা নানা আলোচনায় শুনছি আসলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থার ঢেলে সাজানো হবে, বাংলাদেশের নির্বাচন কমিশন ঢেলে সাজানো হবে, আমাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সেটি আনা হবে এবং আমাদের যেন ন্যায় বিচার পাই, দুর্নীতি থাকবে না, সেইভাবেই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা দুর্নীতি দেখেছি বিগত সরকারের সময়। এই সব কাজে সকলের সমর্থন আছে, সকলে চান যে এটি হোক, কিন্তু সেটি কিভাবে হবে সেটি নিয়ে প্রশ্ন আছে। আহনাফ সাইদ খান, আমরা যে সরকারকে দেখছি এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, যে নামে আমরা বলি না কেন, এই সরকারের মেয়াদ এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, কিন্তু আপনারা বলছেন যে কাজগুলো করবার জন্য একটা সময় লাগবে। আপাত অর্থে রাজনৈতিক দলগুলো সেই সময়গুলো আপনাদের দিবে বলে বলেছে, কিন্তু সেটা কতদিন দেবে সেটি সম্পর্কে আমরা এখনো সন্দিহান, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, নির্বাচনের মধ্য দিয়ে এক জনগণের নির্বাচিত সরকারকে তারা ক্ষমতায় দেখতে চায়। ফলে আপনারা এই প্রত্যয়টিকে, রাজনৈতিক দলের এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখবেন? কতদিন আপনারা ক্ষমতায় থেকে এই সংস্কারের কাজগুলো করবেন বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। দেখুন, এখানে ফ্যাসিবাদ গত 15 বছরে যে জঞ্জাল তৈরি করেছে, সেটা তো আমরা 15 দিনে দূর করতে পারি না, এর জন্য একটা সময় প্রয়োজন। এখন নির্দিষ্ট কতদিন, এটা তো এটা এক কথায় তো আসলে উত্তর দেওয়া সম্ভব না। একটা সময় দরকার, একটা মোটামুটি একটা সময় দরকার। তো এটা আশা করি আসলে সবাইকে বুঝতে হবে, আর আমাদের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন এবং আমাদের বড় দলগুলো যারা আছে তারাও প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করেছেন। তো এই ব্যাপারে আশা করি কোনো খুব বেশি কনফিউশনের আসলে জায়গা নেই। আর হচ্ছে যে যেহেতু সরকার থেকে কোনো নির্দিষ্টভাবে জানানো হয়নি, তো এখানে আমার হচ্ছে যে ব্যক্তিগত জায়গা থেকে আসলে কিছুটা নির্দিষ্ট কিছু বলার আসলে আমার জায়গা নেই কোনো। এটা হচ্ছে একটা বার। তারপরে হচ্ছে আমরা অন্যান্য ব্যবস্থাগুলো আসলে কিভাবে সাজাবো। বিচার ব্যবস্থার যদি এখানে কথা বলি, আমাদের সাবেক বিচারপতি যারা ছিলেন বিগত সময়ে, এরা হচ্ছে যে সব দলীয়ভাবে আসলে নিয়োগ পেত, ঠিক আছে? তো এই দলীয় নিয়োগ প্রাপ্তির যে জায়গাগুলা, এগুলো হচ্ছে বন্ধ করতে হবে। আর নির্বাচন কমিশনের ব্যাপারটাও এখানে সেম। এখানে মূলত আমাদের সবকিছু ভিত্তি থাকবে যে মেরিটোক্রেসি, মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এখানে নিয়োগগুলো দেওয়া হবে, এবং তাহলেই আমরা মনে করি যে ব্যাপারগুলোকে সুন্দরভাবে ঢেলে সাজানো সম্ভব। এবং আরেকটা ব্যাপার, আমরা এই সরকারকে তত্ত্বাবধায়ক কখনোই বলছি না, তো এটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, এটা কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার না। আশা করি উত্তর পেয়েছেন। জি, ধন্যবাদ। যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারই বলছি, যে সেটিও যদি হয়, কিন্তু সরকারের সামনে কতটুকু সময় সেটি নিয়েও
একটা বিতর্ক আছে, যদিও এখনো সেই বিষয়টা স্পষ্ট হয়নি, কারণ সংস্কারের জন্য সময় লাগবে। এটি প্রত্যেকেই মনে করছেন যে 15 বছর বা তারও আগে থেকে যে সংকটটি তৈরি হয়েছে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, আমাদের শাসন কাঠামোয়, সেটি একদিনে বা 5 দিনে বা 5 সপ্তাহে 5 মাসে সেটি সমাধান করা সম্ভব নয়। হাবিব ভাই, আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের ঐক্যমতে পৌঁছেছে যে এই সরকারকে সময় দেওয়া হবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আছে কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো এটি আপনি কি বলতে পারেন যে আসলে কতদিন এই যে রাষ্ট্র সংস্কারের কাজে আসলে কতদিন এই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, এবং সেক্ষেত্রে সেই সময় পর্যন্ত আপনাদের দলীয় দায়িত্ব কি হবে, সরকারের সাথে আপনাদের সম্পর্কটা কি ধরনের হবে, একটু স্পষ্ট করবেন? খুব স্পষ্টই বলছি যে জেনারেল এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম, প্রশাসন কিন্তু অত দলীয়করণ ছিল না। ওদের কি পোস্টে ছিল যে একেবারে বিস্তৃত ছিল না, যে কারণেই অতি অল্প দিনের মধ্যেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল। এরপরে যখন বিএনপি ক্ষমতা আসলো, 96 সালে একটা নির্বাচন হলো, তত্ত্বাবধায়ক সংবিধান সংযোজিত হলো, যে কারণে 3 মাস পরে নির্বাচন হলো। সেই নির্বাচনে প্রশাসনকে ব্যাপক রদবদল করার দরকার ছিল না, কিছুটা তারপরে করেছিল, কিন্তু একদম লেভেল পর্যন্ত না। আবার 2001 সালে যখন বিএনপি আসলো, আওয়ামী লীগের প্রশাসন ছিল, সেটাও কিন্তু খুব একটা এখন যে জায়গায় গিয়েছে, এখন টোটাল জিনিসটা একেবারে পিয়ন থেকে শুরু করে উপর পর্যন্ত পুরা দলীয়করণ। এই জায়গাটার জন্য একটু সময় লাগবে এবং আমরাও মনে করি এই সময়টুকু দিতে হবে। দেশটাকে ধ্বংস করে ফেলেছে ওরা, এরশাদ ক্ষমতা দখল করেছিল, লুট করেছিল, কিন্তু এখন টোটালটা চরিত্রটা নষ্ট করতে পারেনি। এরপরে আওয়ামী লীগ বিএনপি ছিল, অত ছিল না, ছিল কিছুটা হয়েছে, হয়নি তা বলবো না। এই 15 বছর 15.5 বছর যেটা করেছে, রাষ্ট্রটাকে পুরাই ধ্বংস করে ফেলেছে, কারুর চরিত্র রাখে নাই, সবাইকে চোর বানিয়েছে, সবাইকে নীতিহীন বানিয়েছে। আর ভোট কেটে নিলে পরে সেখানে ইউনিট থেকে শুরু করে ওসি টসি সবাই নীতিহীন হয়ে গেছে, এসপিডিসি সব। এটি হিসাবটা কি কেবল 15.5 বছর নাকি তারও আগে আপনাদের শাসনামলে তো ছিল? সেখানে আমি তো ব্যাখ্যাতেই বললাম, আগের গুলি হয়েছিল সেগুলো তো ওই জায়গায় তো অল্প অল্প দিন ছিল, সেখানে অত বিস্তৃত ভাবে হয়নি। কিন্তু এই 15 বছরে যেটা হয়েছে, এই 15 বছরে যেটা হয়েছে, সেটা সব পর্যায়ে নষ্ট হয়ে গেছে। সেই জন্য এখানে একটা সময় যে আমার ভাই ছাত্র আন্দোলনের নেতা যেটা বললেন, একটা সময় লাগবে, আমি মনে করি একটা সময় দিতে হবে। কারণ সব বেচাকার করে দেশের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত বেচাকার করেছে। আপনি 190 বিলিয়নের উপরে আপনার ঋণ, এই সরকার 160 বিলিয়ন ঋণ করেছে। 2009 সালে ছিল মাত্র $18 বিলিয়ন ঋণ। এই যে অবস্থা, একেবারে সব জায়গায় ধ্বংস করেছে, যে কারণে একটা সময় লাগবে, আমরা সময়টা দিতেও চাই। কারণ এগুলোকে সংস্কার করতে। একটা কথা ভালো বলেছে আমার ছোট ভাই, যে কাকে দিবেন না কাকে, ক যা খাও তাই। এই চাপে পড়ে হোক, যে চাপে হোক, সব তো একাত্ম ছিল, কিছু ছিল বলেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এক দলের এক নেতার সমস্ত কিছু বাজানো হতো। 7 বছর বয়স যখন ছিল তখন থেকে শুনছে, আজকে তার বয়স 24 বছর। 24 বছর পরে সব এলোমেলো হয়ে গেল, কিচ্ছু বিশ্বাস করলো না তারা। বাস্তবে তারা যা টেলিভিশনে দেখালো প্রতিদিন প্রতিক্ষণে খবরের সময় সব সময়, বাস্তবে ছেলেরা দেখলো যে না। এবং এদের দাবিটা কত সুন্দর এবং কত একেবারে নৈতিক দাবি ছিল, ওরা কিচ্ছু বলে নাই, ওরা খালি সংস্কার চেয়েছিল। তাদের সাথে যে ভাষা ব্যবহার করা হলো, যেভাবে অত্যাচার করা হলো, এইটা করে পাপ করেছিল। এই সমস্ত পাপের কারণে ছাত্রদের উপরে এই নির্মমতা চালিয়েছিল। এখন দেখেন আপনি কোন জায়গায় যখন আইএসপি, আমি পাবনা আইএসপি আছে জানেন, সে আওয়ামী লীগের দ্বারা। এখন আর একটা আমরা জামালপুর থেকে, সে তো ওই ওসি নিয়ে আসবেন, আছে একটা, আরেকটা সে তো ওই, এর বাইরে তো নাই। সমস্ত কিছু লোকদের তছনছ করে দিয়েছে। এখন ছাত্ররা তো হুট করে গিয়ে এখান থেকে পড়তে পারে না, তারা সুন্দর সুন্দর কিছু কাজ করছে, সুন্দর সুন্দর কথা বলছে। সেটা হলো কি যে এই যে শিক্ষণীয় কিছু কথাবার্তা বলছে, কিন্তু কালকে তো ইচ্ছা করলে এই ছাত্রদের ভিতর থেকে 5,000 প্রশাসন ঢুকাই দেওয়ার সুযোগ হুট করে তো নেই। তারপরে এই যে জায়গাগুলো দুর্নীতিবাজদের আখড়া, সেই আখড়াতে সংশোধন করতে হলে যেটা বলেছে আমার ভাই ছোট ভাই, কথা আসলেই ঠিক। আস্তে আস্তে এদের এই যে নতুন কিছু জেনারেশন, এই যে তাদের বয়স, যারা পাস করেছে, মাস্টার্স পাস করেছে, তারাও তো এই সমস্যার সাথে ছিল, চাকরি পাচ্ছে না, 30 বছর এই সমস্ত ছেলেদেরকে খুঁজে বের করে তাদের বিভিন্ন জায়গায়, যতগুলো জায়গায় ধরেন একটা স্পেশাল একটা বিসিএস যেমন এরশাদ করেছিল, 73 হয়েছিল, এইরকম একটা স্পেশাল বিসিএস করে এই রাজপথে যে সমস্ত ছেলেরা ছিল
জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে তাদেরকে বিভিন্ন জায়গায়, যেমন এসপি থেকে শুরু করে থানার ওসি, এই জন্য রাস্তার দিকে একটা পর্যায়ে ভালো হয়েছে, সামনে নিয়ে আসতে পারলে তখনই বা এই রাষ্ট্র নিরাপদ হবে। তাছাড়া এদের দিয়েই যদি রাষ্ট্র পরিচালনা করতে যাওয়া যায়, এই রাষ্ট্র নিরাপদ হবে না। ওই চোর চুরি করে আমি নিজে দেখতেছি তো, এই ওসিরা এখনো ঘুষ খাচ্ছে, এই এসপিরা এখনো ঘুষ খাচ্ছে, তাহলে আমরা দেখছি যে এই সরকার কতগুলো কাজ করবে তারা বলছে ঘোষণা, এবং আমরা রাজনৈতিক দলগুলো সময় দিতে চাই, সেটি ঠিক আছে, কিন্তু আপনারা এই ঘটনা থেকে অর্থাৎ বিগত সরকারের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং এই যে আন্দোলন, জনগণের যে শক্তি বা উত্থান, এখান থেকে আপনার রাজনৈতিক দলগুলো যারা সামনের দিনে ক্ষমতা আসবেন বলে আশঙ্কা প্রকাশ করছেন, তারা কোনো শিক্ষা নেবেন কিনা বা শিক্ষা পেলেন কিনা এবার, ছোট করে রতন ভাইয়ের কাছে। অবশ্যই শিক্ষা নিবে। আমি তো বারবার এই আন্দোলন থেকে শুরু প্রতিদিন আমি লাইভে গেছি, তারপরে যখন আটকে গেলাম তার প্রতিদিন ভিডিও ছেড়েছি, এদের সমর্থন করে বারবার বলেছি, সরকারকে বারবার হুঁশিয়ার করেছি যে এইভাবে চলতে পারে না, এখনো আছে ক্ষমতা, এই এদের দাবি আদায় মানে মেনে নেন। এখন কথা হলো এরা শুনে নেয়, এখন একটা সময় দিতে হবে, তার মানে যে অনেকদিন তা না। এর ভিতরে বললাম দলীয় সংস্কার করবেন কিনা, মানে রাষ্ট্র সংস্কারের আরেকটি কাজ হচ্ছে যে রাজনীতিক সংস্কার করতে হবে। রাজনীতি যদি সংস্কার না হয়, দলগুলো যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দ্বারা পরিচালিত না হয়, তাদের নেতৃত্ব যদি নির্বাচন না হয় গণতান্ত্রিক ভাবে, এবং তাদের যে দলীয় মনোনয়ন সেটি টাকার বিনিময়ে যেন না দেওয়া হয়, সেটি মেধা এবং যোগ্যতার বিনিময়ে দেওয়া হয়, এবং দলের মধ্যে গণতন্ত্রের চর্চার যে দাবিটি সেটি যদি পূরণ করা না হয়, তাহলে রাষ্ট্র সংস্কার আপনারা ক্ষমতায় গেলে কি সেটা করতে পারবেন, বা এরা যদি যেটা করে দেবে সেটা কি ধরে রাখতে পারবেন কিনা? আপনারা নিজেদের সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করবেন? ঘরপোড়ার ভিতরে আলু পোড়া নিয়ে আসছেন। রাজনৈতিক দলগুলি তার নিজের সংগঠন, দেশের গণতন্ত্রের সঙ্গে ভোট হয় নাই, মানুষ ভোট হয় না, একটা ভোট দিতে পারে না, সেখানে গণতন্ত্রের আমাদের যে কোনো কমিটি একেবারে গণতান্ত্রিক ভাবে ভোট করে কোনো সংগঠনের পক্ষে সম্ভব না, কোনো সংগঠনের পক্ষে সম্ভব না। যতটুকু স্বচ্ছতা নিয়ে, তারপরে কি একটা দেশে 100% ভোট থাকে, 10টা দল 20টা দল থাকে, সেখানে দেখা যায় 53-51% ভোট যদি একা পেয়ে যায় তা সবাই গ্রহণ করে। আর 5টা দল থাকে তখন তাদের 25% ভোট পেলে হয়ে যায়, সবাই পেলে হয়তো 20,000, 20%, 19%, 23%, 25%, তাহলে 25%-এর সংখ্যা লঘুদের সরকার হলো, ব্যাপক অংশ সরকারের বিরুদ্ধে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাই। সেরকম ভাবে আপনার রাজনৈতিক দলগুলি যদি যখন দেয়, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট দেয়, অনেক প্রার্থী হয়ে যায়, দেখা যায় 10 জন 20 জন হয়ে যাচ্ছে, ভোটার যা ভোট দেখা যাচ্ছে অল্প কিছু ভোট পেয়ে একজন হয়ে যাচ্ছে, সব তার বিরুদ্ধে। এই জন্য রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভোট করা যতক্ষণ সম্ভব ভালো কথা, তারপরেও এখানে নেতৃত্ব যাচাই বাছাই করে তাদের দীর্ঘদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি নির্ধারণ না করা যায়, ভোটার দিলে বিভিন্ন কারণে আমাদের এই দেশে যে সমাজের ব্যাড প্র্যাকটিস যেটা প্রচলিত আছে, সেটার কারণে 8%, 10% ভোট 12 জন প্রার্থী থাকলো, সে একটা সংগঠনের প্রেসিডেন্ট হয়ে গেল, তার 90%, 80% লোক তার বিরুদ্ধে চলে গেল, তাহলে এই সংগঠনের সে কাজ করতে পারবে না। কিন্তু নির্বাচনী ক্ষেত্রে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল এক দল না, সেই কারণে সেখানেও ধরেন যখন বিএনপি ক্ষমতায় গেছিল 81% ভোট পেয়ে তারা ক্ষমতায় গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না 32% পেয়ে, এখন আওয়ামী লীগ আসলে 33%, 67% মানুষ তো আপনার এই সরকারের বিরুদ্ধে। কিন্তু এটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রচলিত হয়ে আসছে, আমরা সেটাতে প্র্যাকটিস করতে চাই। ধন্যবাদ আপনাকে রতন ভাই। আপনার কাছে আসতে চাই যে আমরা বাংলাদেশের দীর্ঘ সময় দ্বিদলীয় একটি ব্যবস্থা দেখেছি, রাজনৈতিক ব্যবস্থা, একদল যায় হয়তো আরেক দল ক্ষমতায় আসে, কিন্তু আসলে রাজনীতির শাসন প্রশাসনের খুব বেশি মৌলিক পরিবর্তন আমরা দেখিনি। এবার যেটি প্রত্যয়টি হচ্ছে যে আসলে আমাদের রাষ্ট্র কাঠামোর একটা আমূল পাল্টিয়ে দেওয়ার একটা ব্যাপার, সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে ছাত্ররা সেই সুযোগ তৈরি করেছে, কিন্তু এটির জন্য একটা রাজনৈতিক শক্তি দরকার, নতুন একটা রাজনৈতিক শক্তি দরকার। ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠন করার নানা রকম কথা আমরা শুনছি। রতন ভাই, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে আপনারা যারা রাজনীতি করেছেন, রাজনৈতিক দল, তারা কি আসলে তাদের ব্যর্থতার কারণেই কি আসলে এই যে জনগণঅভ্যুত্থান সংগঠিত হলো, এবং রাজনৈতিক দলগুলো পারে না বলেই কি আমাদের এই যে সরল সহজ ছাত্রদের প্রতি জনতা তাদের ডাকে সাড়া দিল এবং এক ধরনের রাজনৈতিক প্রত্যয় ঘোষণা করলো? এটি কি আসলে সমন্বয় করা যায় কিভাবে রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্রদের মাঝে? ধন্যবাদ।
রাজনীতি হচ্ছে সমাজ পরিচালনার নীতি। এখন আর একটা হলো যে ব্যবসা হচ্ছে মুনাফা করার নীতি। আমাদের এখানে রাজনীতি এবং ব্যবসা এমনভাবে হাত ধরাধরি করে চলেছিল যে সেক্ষেত্রে রাজনৈতিক মূল্যবোধটা অনেক ক্ষেত্রে পর্যুদস্ত হয়েছিল। আমরা মনে করি যে এবারের আন্দোলনের মধ্য দিয়ে কয়েকটা নতুন যে ধারণা সামনে এসছে, যে রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রে যে পথ আমরা অনুসরণ করি, যে ধরনের বক্তব্য আমরা দেই, যে ধরনের কর্মসূচি আমরা পালন করি, তার সঙ্গে নিজেদের জীবন এবং সংগ্রামের মানে সামঞ্জস্য কতটুকু আছে জনগণের কাছে সেটাও প্রকাশ্য হতে হবে। ফলে জবাবদিহিতার কোনো বিকল্প নাই। এই জবাবদিহিতা শুধু প্রশাসনে নয়, শুধু পুলিশে নয়, এটা রাজনৈতিক দলেরও একটা জবাবদিহিতার জায়গায় আসতে হবে। ফলে আমরা মনে করি নির্বাচনী ব্যবস্থার একটা সংস্কার দরকার আছে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার কথা যেমন আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলেছি, তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যবস্থা আমাদের চালু করা দরকার, সেটা রাইট টু রিকল। মানে কাউকে একবার ভোট দিলাম বলে তিনি যা খুশি তা করে বেড়াবেন তা নয়। তিনি যদি যে কথা বলে নির্বাচিত হয়েছিলেন সেই অনুযায়ী কাজ না করেন, তাকে আবার তার পদ থেকে নামিয়ে দেওয়া বা বসিয়ে দেওয়ার বিধানটাও আমাদের যুক্ত করা যায় কিনা, এগুলো আমাদের নির্বাচন ব্যবস্থায় এই সংস্কারটা করা যেতে পারে। আর একটা বিষয় আমাদের দেখা দরকার, এখানে আমরা মেরিটোক্রেসির কথা বলছি, কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন মেরিটোক্রেসির কিন্তু দুই বাহু আছে। যদি মেরিটোক্রেসির সঙ্গে যদি দায়বদ্ধতা, জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি না হয়, এটা কিন্তু অটোক্রেসির দিকে চলে যাবে। আবার মেরিটোক্রেসির সঙ্গে যদি জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন আসে, তাহলে ডেমোক্রেসির দিকে যাবে। তাহলে মেরিটোক্রেসি অটোক্রেসির দিকেও টার্ন করতে পারে, ডেমোক্রেসির দিকেও টার্ন করতে পারে। সেই ক্ষেত্রে প্রধান ভূমিকা কি পালন করবে? এবার যে ছাত্র জনতার আন্দোলন যেমন দেখালো যে এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, একসময় বলা হতো না যে জনগণের সচেতন সংগ্রাম বা নিজেদের ব্যক্তিগত সংগ্রাম, এই সংগ্রামই হচ্ছে স্বাধীনতার পথ বা মূল্য নির্ধারণ করে। ফলে একটা জনগণের মধ্যে যে গণতান্ত্রিক সংগ্রাম থাকা, আঙ্গুল তুলে জবাব চাইতে পারা, যে আপনি চাকরি করতেন 50,000 টাকা বেতনের, আপনি কিভাবে এত টাকার মালিক হলেন, অথবা আপনি তো রাজনীতি করেন, আপনি কিভাবে এত সম্পদের মালিক হলেন, এই প্রশ্নগুলো সমাজের মধ্যে তৈরি করার একটা মন তৈরি হয়েছে। আগে ছিল কত বড় গাড়ি নিয়ে তিনি এসেছেন, কত বড় বাড়ি বানিয়েছেন, তা নিয়ে বিবেচনা করা হতো তিনি কত বড় নেতা। এখন এই প্রশ্নটা ছাত্ররা অন্তত এই প্রশ্নটা তোলার একটা পরিবেশ তৈরি করেছে যে তিনি কোথায় পেলেন এই সম্পদ, কোথায় থেকে এলো তার এই সম্পদ। এই যে প্রশ্ন করার শক্তি সমাজের মধ্যে যে আবার জেগে ওঠে, এটা হবে ভবিষ্যতে আমাদের রক্ষা কবচ। আমরা মনে করি যে সরকার বদল শুধু নয়, সংস্কৃতি বদলটাও দরকার। স্বৈরাচারের পতন ব্যবস্থার শুধু পতনটাই আমরা সাফল্য বলে চিহ্নিত করব না, স্বৈরাচারী ব্যবস্থাগুলো যেখানে যেখানে আছে সেগুলোতেও একটা আঘাত করা দরকার। এবং আমাদের ছাত্ররা সেই জায়গাগুলোতে সচেতন থাকবেন, এবং রাজনৈতিক দলের যে জায়গাগুলোতে লিমিটেশন আছে, যে জায়গাগুলোতে উইকনেস আছে, সেই উইকনেসগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং সেগুলোকে এখন ফাইট আউট করা দরকার। ফলে আমরা মনে করি আগামী দিনে একটা সম্ভাবনার ক্ষেত্র উন্মোচিত হয়েছে। জি, ধন্যবাদ। আগামী দিনে সম্ভাবনার ক্ষেত্র উন্মোচিত হয়েছে, সেটিকে বিকশিত করে নিতে হবে। আনাস সাইদ খান, আপনি কি আছেন? আমি শুনতে জি সাইদ খান, আমরা আলোচনা একটি প্রশ্ন করতে চাই যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আর বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেখলাম যে একটি অসম্ভবকে সম্ভব করা হলো, এবং আসলে আমাদের জনগণকে এক জায়গায় নিয়ে একটা রাজনৈতিক প্রত্যয় সামনে নিয়ে আসা হয়েছে। দেশ পরিবর্তন, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। তো এটির জন্য আপনারা রাজনৈতিক দল গঠন করবেন বলে আমরা খবরাখবর পাচ্ছি। তো এটি আসলে প্রক্রিয়াটা কি হবে? কতদিনের মধ্যে আপনারা রাজনৈতিক দল ঘোষণা করবেন? এবং আপনারা যদি রাজনীতি করেন তাহলে আপনাদের নির্দলীয় যে একটি আবেদন আছে, অর্থাৎ রাজনৈতিক দল গঠন করার মধ্য দিয়ে আপনাদের ঐক্যের মধ্যে এক ধরনের ভাঙন তৈরি হবে কিনা, সে আশঙ্কাটা আপনারা করেন কিনা? আমরা রাজনৈতিক দল গঠন করব এমন কথা আমরা অফিসিয়ালি কেউ কখনো কোথাও বলিনি, এবং আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে রাষ্ট্র সংস্কার করা। তো এখন এর মাঝে মানে এটাই আমাদের এখন মেইন ফোকাস আর কি। দল গঠন হবে কি হবে না বা এগুলো অনেক পরের বিষয়, এ ব্যাপারে এখনো আমরা কোনো আলোচনা করিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রাজনীতির যে ব্যাপারটা, প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে রাজনৈতিক, তার মধ্যে একটা রাজনৈতিক সত্তা বিদ্যমান। তো সুতরাং প্রত্যেকের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, সেটাকে আসলে শানিত করা বা কিভাবে দেশের জন্য এখানে কাজে লাগানো যায়, সেটা নিয়ে কাজ করা যেতে পারে। কিংবা আমাদের তরুণ সমাজের একটা বড় সমস্যা ছিল এতদিন, যে তারা মানে অনেক বেশি রাজনীতি বিমুখ ছিল,
এবং আমাদের জেনারেশন বা আগের জেনারেশনটাকে 90 জেনারেশনটাকে বলা হতো যে আই হেট পলিটিক্স জেনারেশন। কিন্তু এবারের আন্দোলনের মধ্য দিয়ে এখানে এই যে আই হেট পলিটিক্স এই ব্যাপারটা কিন্তু ভেঙে গেছে। এখন প্রত্যেকটা তরুণ তরুণী রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন এবং তারা জানার চেষ্টা করছে, তারা রাজনৈতিক বইপত্রগুলো খুঁজছে, পড়াশোনা করছে, জানার চেষ্টা করছে এবং আশেপাশের যে পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর নেতাদের গতিবিধি সবকিছু তারা পর্যবেক্ষণ করছে। তো তারা আস্তে আস্তে রাজনৈতিকভাবে শিক্ষিত হচ্ছে। তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র মানে ঠিকভাবে চলতে গেলে তার যে জনগোষ্ঠী সেটাকে রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়া খুবই প্রয়োজনীয়। কারণ আপনি যখন রাজনৈতিকভাবে শিক্ষিত হবেন না তখন আপনি হচ্ছে যে আপনার গভর্নমেন্ট বলেন কিংবা অপোজিশন বলেন, আপনি তাদের অনেক মুভ বুঝতে পারবেন না। মুভ যখন আপনি বুঝতে না পারবেন তখন আপনি কোশ্চেন করতে পারবেন না। তো সুতরাং রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়া, রাজনৈতিক সচেতনতা বাড়ানো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা শুধু যে তরুণদের মধ্যে কিংবা শুধু শিক্ষার সুযোগ যারা পাচ্ছে এমন তরুণদের মধ্যে থাকবে এরকম না। এটা সমাজের সর্বস্তরে, সমাজের সব শ্রেণী পেশার মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা, শিক্ষিত করা, এটা যেমন আমাদের দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব, সাংবাদিকদের দায়িত্ব, এটা এই যে আমার সিনিয়র দুইজন ভাই আছেন তাদের দায়িত্ব, সবগুলো দলের দায়িত্ব, আসলে সবার দায়িত্ব যার যার জায়গা থেকে ব্যাপারগুলো বোঝা। তো আমরা আর রাজনৈতিক দল খোলার ব্যাপার যেটা, এটা নিয়ে আমরা নিজেরা এখন পর্যন্ত কোনো আলাপ করিনি, কোনো সিদ্ধান্ত নিইনি। আর আমরা এখানে অফিসিয়ালি কিছু বলিনি এ পর্যন্ত। যা মিডিয়া এসেছে বা বিভিন্ন জায়গায় এসেছে এটা গুজব। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা কোনো সিদ্ধান্ত নেননি, কিন্তু মিডিয়ায় নানাভাবে খবরগুলো এসছে। আপনাকে ধন্যবাদ পরিষ্কার করবার জন্য বিষয়টি। যেন আহনাফ সাইদ খান, আমরা ছোট্ট করে একটু এসে শেষ করব। হাবিব ভাই, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের বর্তমান এই যে রাজনৈতিক সংস্কৃতি দেখছেন, আমরা দেখছিলাম যে নতুন সরকার গঠনের পর এক ধরনের অরাজক পরিস্থিতি, কোথাও কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি সংকট হয়েছে। রাজনীতিতে আসলে সম্প্রীতি এবং সহমর্মিতা এবং যে কোন একটা দেশের মৌলিক বিষয় ঐক্যমত্য একটি জায়গা আসলে কতটা এইবার তৈরি হবে বলে আপনি মনে করেন? না, এবার তো এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সব রাজনৈতিক দলের ভিতরেই একটা চেতনা বা একটা তাদের নতুন চিন্তাধারা সংযুক্ত অবশ্যই হবে। আমাদের যেমন ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার করে বলছেন যে এরা যা করেছে আমরা তা করব না, পরিষ্কার বক্তব্য। এখন আজকে বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে। ধরেন আমি আজকে বলবো যে 90 সালে আমি যে ভূমিকায় ছিলাম, আমরা সব একেবারে কাছাকাছি, যা আমি বলতাম তাই তারা শুনতো, একজন বললে যুক্তি শুনে নিতাম। একটা কাজ যদি করতাম যে সরাসরি এর সাথে দল নির্বাচন করতে পারবে না, তাহলে 24 সাল পর্যন্ত এর সাথে দলকে নিয়ে আগে পিছিয়ে নিয়ে দল করে মহাজোট করে বিরোধী নেতা বানায় বানিয়ে এই এতদিন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা এইভাবে থাকতে পারতো না, দেশটাকে ধ্বংস করতে পারতো না। তাই আমি আমি বলছি যেটা তখন ওই এখন ছাত্ররা যেটা বলতেছে না, আন্দোলন করার মধ্যে আন্দোলন তো সবাই আন্দোলনকে সমর্থন দিয়েছে, তারা দুইজন উপদেষ্টা হয়েছে না, তারা কথা বলতেছে না। তখন তো আমাদের কথা বলে আমরা আরো লিমিটেড ছিলাম। যদি বলতাম উচ্চারণ মুখ দিয়ে করতাম যে এর সাথে দল নির্বাচন করতে পারবে না, যেহেতু স্বৈরাচার দুর্গের ক্ষমতা দখল করেছিল, অতএব এই খুনির দল, ক্ষমতা জবরদখলকারী দল নির্বাচন করতে পারবে না, সেটা কিন্তু হয়ে যেত। আমরাও সেদিন মাঠে সোচ্চার ছিল, আমাদের ক্ষমতা ছিল। এখন আমি আনোয়ারদেরকে বলবো তোমরা এই দাবিটা নিয়ে আসো। 14 দল, এই যে বিনু ভাই রাজনীতির মানুষ, এই 14 দলটা এই খুন করেছে, লুট করেছে, দেশের অর্থনীতি শেষ করেছে, মানুষ মেরেছে, হত্যা করেছে, মেচাকার করেছে। ধন্যবাদ। আসলে আপনি আরেকটা প্রসঙ্গ স্থাপন করেছেন, সময় হয় আসলে আলোচনা করার সুযোগ নেই। রতন ভাই, এই রাজনৈতিক দলগুলোর আসলে এই মুহূর্তে করণীয় শেষ করেন। আমি কথা বলতে শেষ করে দিতাম, কথা নিয়ে আমার শেষ করে একসাথে তো শেষ করে দিতাম, কথা বলতে আগে নিয়ে না।
আমি বললাম যে এই দাবিটা করতে বলছি যে এরা খুনি, এরা লুটেরা, এরা পালিয়ে গেছে, এরা এবং জাতীয় পার্টি দুই দল এরশাদ, জেম কাদের এবং রওশন এরশাদ, তারা যেন আগামী দিনে নির্বাচন করতে না পারে। এত শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ছাত্ররা বুকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছে, শ্রমিকরা জীবন দিয়েছে, বাচ্চা শিশু জীবন দিয়েছে, ঘরে বসে জীবন দিয়েছে, যারা খুন করেছে, এই ঘটনা ঘটিয়েছে, তারা বাংলাদেশে করতে পারবে না। এই দাবিটা উত্থানের জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি। জি, ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে করবেন কিনা দাবিটা? আমরা ছাত্রদের প্রতি তো বটেই, দেশবাসীর প্রতিও এটা বলবো যে আমাদের একটা বেদনাদায়ক অভিজ্ঞতা হচ্ছে, আমাদের এখানে বিজয় বারবার উঁকি দিয়ে যায়, কিন্তু এটা বিজয়টা ধরে রাখতে পারি না, হাতছাড়া হয়ে যায়। আমরা ৭১-এর এত বড় একটা মুক্তিযুদ্ধ, সেটার বিজয়টাকে ধরে রাখতে পারি নাই, ৯০-এর গণঅভ্যুত্থানের বিজয়টাকে ধরে রাখতে পারি নাই। এইবার যেন সতর্ক থাকি যে গণতান্ত্রিক সংস্কার করবার জন্য, বৈষম্য দূর করবার জন্য, দুর্নীতি দূর করবার জন্য এবং ফ্যাসিবাদের শিকড় উঠে ফেলার জন্য যে আকুতিটা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে, সেটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা যেন আন্দোলনের মাঠে থাকি। জি, ধন্যবাদ রতন ভাই আপনাকে, ধন্যবাদ হাবিব ভাই আপনাকে, এবং আমাদের যে ছাত্র নেতা আহনাফ সাইদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কতগুলো টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সাউন্ডের সমস্যা হয়েছে, এই জন্য আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা আরো বেশি সতর্ক থাকবো। যারা দেখেছেন দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ আনোয়ার, ধন্যবাদ রতন ভাই, ধন্যবাদ। আমি তো চলে আসছি, পাবনাতে যাইনি।